এরই মাঝে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এর মাঝেই নতুন করে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। দিকে দিকে বাড়ছে সেনার সক্রিয়তা, রাস্তায় নামতে দেখা যাচ্ছে ট্যাঙ্ক। আর এর মধ্যেই প্রশ্ন, সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি হাসিনা আবার বাংলাদেশে ফিরতে চলেছেন? এদিকে আবার ২৬শে মার্চেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা চূড়ান্ত করল সেনাপ্রধান ওয়াকার। হঠাৎ করে শেখ হাসিনাকে দেশে আনাই মহাবিপদে পড়েছেন সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দর্শক, সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। আর ৭১ নাকি আলাদা কিছু না। এখন আমাদেরকে জ্ঞান নিতে হবে কাদের কাছ থেকে? যারা ক্ষমতায় বসার ৪ দিনের মধ্যে কোটি কোটি টাকা কামাইছে, যাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য সহ কোটি কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে। ৩ দিন আগে চপ্পল পায়ে হাঁটতো, এখন তারা কোটি কোটি টাকার মালিক। তারা আমাদেরকে নসিহত দিবে ২৪ আর ৭১ দুইটা নাকি এক জিনিস। ভাই শোনো, সবকিছু আবার তোমরা তোমাদের মন মতো বললে হবে না। এই দেশে আমরাও তো আছি, তাই না? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল সন্ধ্যায়। অ্যাপারেন্টলি ভাষণটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগকে স্মরণ করেছেন। এর বাইরে খুব সিগনিফিক্যান্ট কিছু তিনি বলেছেন এবং সেই কারণেই মনে হতে পারে এই ভাষণটা কেন দিলেন তিনি। এই প্রশ্নটা আমার মনে, মানে পুরো ভাষণটা শোনার পর প্রথম যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে, অসাধারণ একটা ভাষণ দিয়েছে, কিন্তু তারপরও আমি হতাশ। কেন হতাশ বলি। আগে তিনি বেশ কিছু সাফল্যের কথা বলেছেন। আমরা জানি সাফল্য কিছু না, যে অর্থনৈতিক ধস হবার কথা ছিল সেই ধসটা ঠেকিয়েছেন আমাদের এই সৎ উপদেষ্টারা। সবচেয়ে বড় অসাধারণ কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, তারপরে আমাদের সালাউদ্দিন আহমেদ এবং বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে হাসিনার সরকার উৎখাত হয়। একই দিনে হাসিনা ভারতে আসেন। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যার ক্ষমতা মোহাম্মদ ইউনূসের হাতে। ইউনূস সরকার প্রতিনিয়ত ভারতের কাছে হাসিনাকে প্রত্যাপনের দাবি জানিয়ে এসেছে। মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। অন্যদিকে আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে বাংলাদেশে। এরই মাঝে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এর মাঝেই নতুন করে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। দিকে দিকে বাড়ছে সেনার সক্রিয়তা, রাস্তায় নামতে দেখা যাচ্ছে ট্যাঙ্ক। আর এর মধ্যেই প্রশ্ন, সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি হাসিনা আবার বাংলাদেশে ফিরতে চলেছেন? আর এই পরিস্থিতির মাঝেই বার্তা দিলেন মুজিব কন্যা হাসিনা। অডিও বার্তায় আওয়ামী লীগের আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলেন, তাদের আশ্বস্ত করেন তাদের পাশে আছেন প্রধানমন্ত্রী। এই বার্তা দেন তিনি ঠিক সকলের ব্যবস্থা করে দেবেন বলেও জানান, আক্রমণকারীদেরও বিচার করবেন বলে জানান তিনি। হাসিনা ঠিক কি বার্তা দিয়েছেন শোনাব আপনাদের। আপনার অপেক্ষায় আছে, আপনি দেশে চলে আসেন। হ্যাঁ, আমি আছি, আমি ব্যবস্থা করবো, আপনি চিন্তা করেন না। আমি শেখ মুজিবকে খুব ভালোবাসি, নৌকাকে খুব ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমার এই অবস্থা। ওরা মানুষের জাত না, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। আর আব্বা এবং চাচাকে ঠেকানোর জন্য যারা প্রতিহত করছিল তার ভিতরে আরেকজন, এই যে মুরব্বী মানুষ হাত পাশে কেটে ফেলছিল, এই যে কাটার দাগ, মাননীয় প্রধানমন্ত্রী। এই যে এখান থেকে মাথায় করছিল সাধারণ দিন মজুরিরা মাথার পিছনে। আচ্ছা, ওনাকে বলতে দাও, আপনি বলেন ভাইজান, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই যে আমরা মজিবারকে ভালোবাসি, বুঝলেন, জাতি মজিবারকে ভালোবাসি, তাই আমরা আওয়ামী লীগ করি, তাই আমার ক্যাডাররা 2001 সালে আমরা ধরেন 5 মাস এই বিশৃঙ্খত হয়ে পড়ে আছি, হসপিটাল ছিলাম, ঢাকা পঙ্গু ছিলাম।
পড়ে থাকি, আমার এই যে খুব আচরণ করি, আমরা এখন তো চলাচল খুব খারাপ, বুঝেছেন? আপনার অপেক্ষায় আছে, আপনি দেশে আসবেন, তাই আমরা অপেক্ষায় আছি, আপনার অপেক্ষায় আছি। এটাই বিচার, আমার সুষ্ঠু বিচার করেন। না, একটু বিচার করবো, আর আপনারা যাতে চলতে পারেন দেখি, ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আমাদের অনেক লোক আছে দেশে বিদেশে, তাদেরকে বলে দেবো, তারা সাহায্য করবে। মাঝরানি এটা হচ্ছে শহীদ আব্দুল হামিদ এবং নজরুলের ভাই। ভাই আমার দুটো ভাইকে মারি দেখ ভাই, দুই ভাই আমরা নামাজ পড়ে যাচ্ছিলাম, সেই সময় মেরেছে 4:30 সময় আসবে। আর কি করবো, 2001 সালে আমাদের বাড়ি ঘর এবার আমরা এখনো ঘুমাতে পারিনি। আমরা 7টা মাস যেমন আপনি চলে গেছেন, এই 7টা মাস আমাদের ছেলেফেরি বেশি ঘুমায় না, রাত্রে ছেলেফেরি আমরা বসে বসে থাকি। কি করবো, আমরা চাই আপনি ভালো থাকেন, আপনি দেশে এসে আমাদের ফোনের বিচারটা আপনার হাতে করেন। এই কথা আমি শেষ করছি, আর কি বলবো, কিছু বলার নাই আমাদের। দুটো ভাই হারা গেল, আমার 4টি মানুষ আহত। ওরা মানসিক চাপ না, ওদের বিচার হবে, বিচার করবো ইনশাল্লাহ। আমি স্যার আপনার হাত দিয়ে বিচারটা তাড়াতাড়ি এসে আপনি করে দিবেন, না আমরা বিচার করতে পারবো না। আমি বলে দিচ্ছি, আমাদের বিদেশে অনেক লোক আছে, তাদের বলে দেবো, ওরা আপনাদের সাহায্য করবে। ইনি হচ্ছে আব্বা ওকে যখন ঠেকাতে যায়, ইনার 2 পা কেটে নেওয়ার কথা ছিল, তো উনি কোন রকম পান ভিক্ষা পেয়ে বেঁচে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আমরা শেখ মুজিবুরকে ভালোবাসার কারণে ওরা বিএনপি জামাত শিবিরেরা ধরেন যে আমাদের ভাইকে, 2টা ভাইকে মারিছে, 2 চাচাকে মারিছে, আরো 2টা হসপিটাল আছে, এদের আহত করে মারি ফেলাছে, আমাকে কুবাইছে, বুঝছেন? এটা আপনার কাছে একটা দাবি, পুরো নিরপেক্ষ বিচার করে দিবেন, আর আপনি দ্রুত আসেন। হ্যাঁ, আমি আছি, আমি খবর দিচ্ছি, যেখানে থাকে আমি আছি আপনাদের পাশে। আর আমি দেখি ওনাদের জন্য কি করতে পারি। আমাদের বিদেশে যারা আছে বাঙালি, তাদের বলে দেবো একজন, যে কেউ একজন সাহায্য, যারা জীবন চলা এবং চিকিৎসার জন্য করতে পারে, সেই ব্যবস্থা আমি করে দেবো। আমার সাথে এমন কি অপরাধ করছে আওয়ামী লীগ করে, ওরা যে আমার সাথে ধরে ফেলছে। আমার নাই জানাজাতে কোনো মানুষ আসতে দেয় না, আমাদের বাড়িতে পর্যন্ত কোনো মানুষ আসতে দেয় না। বলেন, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী কেউ তো ঘরে থাকতে পারতেছে না, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আর সবার বাড়িঘর পোড়ানো, সবার উপরে অত্যাচার করে যাচ্ছে। আজকেও আমাদের আওয়ামী লীগের একটা মহিলা আওয়ামী লীগের মেয়ে গ্রেপ্তার করছে, এমপি কে গ্রেপ্তার করছে। তো চলতেছে এই অত্যাচার, এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য যা করা লাগে করবো, আর এই হত্যার বিচার আমরা করবোই। আপনার কাছে হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বিচার হবে, বেঁচে গেছি যখন বিচার করবোই, ওই জন্য আল্লাহ বাঁচা রাখছে। তুই ধৈর্য ধরো মা, তুমি ধৈর্য ধরো, বাচ্চাকে পালো, নিজের জীবনটা নিয়ে থাকো। আমি উপজাতি থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছি। পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। 23শে মার্চ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক। বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে 23শে মার্চ রবিবার রাত 12টার সময়। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই বৈঠকের সভাপতিত্ব করেন। ছিলেন 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডিয়াররা। এই মিটিং চলে 1.5 ঘন্টা মতো। এই মিটিং এর পর জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সেই মিটিং চলে প্রায় 45 মিনিট পর্যন্ত। আর তারপরে দেখা যায় সাভার ডিভিশন, যেটা চট্টগ্রামের দিকে থাকে, তা ঢাকার দিকে রাত 2টোর সময় প্রস্থান করে এবং প্রায় 3টে থেকে 3:30-এর মধ্যে বিভিন্ন পদাতিক ফোর্স, বিভিন্ন ক্যারিয়ার ভেহিকল ঢাকায় ঢুকতে দেখা গিয়েছে। প্রায় 3টে ডিভিশনের 3টি ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয়। 24 তারিখ সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারকে ঢাকায় ডাকেন আলোচনার জন্য। আর এরপর 24শে মার্চ রাত 9টা থেকে 10টা নাগাদ শরিয়াতপুরের জাজিরা শেখ রাসেল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সামরিক সমরাস্ত্র আসতে দেখা যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল সন্ধ্যায়। অ্যাপারেন্টলি ভাষণটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগকে স্মরণ করেছেন। এর বাইরে খুব
সিগনিফিক্যান্ট কিছু কি তিনি বলেছেন, এবং সেই কারণেই মনে হতে পারে এই ভাষণটা কেন দিলেন তিনি। এই প্রশ্নটা আমার মনে, মানে পুরো ভাষণটা শোনার পর প্রথম যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে এটা, কি বলেছেন তিনি সিগনিফিক্যান্ট? নাকি আমরা পাল্টা এভাবে প্রশ্ন করব, সিগনিফিক্যান্ট কিছু না বলে র্যাদার তিনি খুব সিগনিফিক্যান্ট একটা বার্তা দিয়েছেন, বা আমরা বার্তাটা পেয়েছি এভাবে বলবো। তিনি দিতে চেয়েছেন তা বলছি না, কিন্তু পেয়েছি। আমরা স্পেকুলেট করতেই পারি, ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হয় যা ভাবছি, যা বুঝতে পারছি তা বলে ফেলা ভালো। ইটস মাই টেক, ভুল হতেও পারে। প্রধান উপদেষ্টার ভাষণটা যারা শুনবেন, 35 মিনিটের একটা দীর্ঘ ভাষণ। এই ভাষণটাকে আমি যদি এক বাক্যে বলি, একটু অফেন্সিভ লাগলেও আমি কথাটা বলতেই চাই। আমরা যদি একটা সমীকরণের মতো করি, প্রধান উপদেষ্টার ভাষণ ইজ ইকুয়াল টু শেখ হাসিনার ভাষণ মাইনাস স্বজন হারানোর বেদনা। শেখ হাসিনা তার ভাষণের শুরুতে তার স্বজন হারানোর বেদনা নিয়ে দীর্ঘ সময় কাটান, কান্নার অভিনয় বা ভান করেন, কারণ এত বছর পর এগুলো ভান। এর বাইরে প্রধান উপদেষ্টার ভাষণে শেখ হাসিনা তার ভাষণে যা যা করেন ঠিক সেটা করেছেন, কিন্তু দুজন যেহেতু ভিন্ন ব্যক্তি এবং আপাদমস্তকভাবে আলাদা মানুষ, শেখ হাসিনার মতো বিভৎস স্বৈরাচার তিনি তো ননই, ডক্টর ইউনূস অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার মানুষ, ফলে তাদের ভাষা, শব্দচয়ন এবং সেটা প্রকাশের ভঙ্গিতে ভিন্নতা আছে। সাউন্ড, মানে যে কথাগুলো উনি বলছেন তার ভয়েসের ইন্টোনেশন, স্ট্রেস ভিন্নতা আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশনের ভিন্নতা আছে। কিন্তু কন্টেন্ট যদি আমরা চিন্তা করি, স্বজন হারানোর বেদনা বাদ দিলে প্রায় একটা শেখ হাসিনার ভাষণ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। মানে কেন বলছি, কি কি ছিল, কি কি থাকে শেখ হাসিনার ভাষণে, আসলে তাই থাকে। প্রচুর সাফল্যের ন্যারেটিভ, প্রচুর গল্প। শেখ হাসিনা উন্নয়নের গল্প করতেন, এই উন্নয়ন শব্দটা ছিল না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরকার কি কি করেছে সেই তালিকা দেওয়ার চেষ্টা। এবং আমার কাছে মনে হয়েছে যে তালিকাটা লম্বা করার জন্য এমন বিষয় ওখানে দেওয়া হয়েছে যেটা প্রধান উপদেষ্টার মুখে বলার কোনো কারণ ছিল না। আমি আসবো সেই জায়গায়। আর কি থাকে, সমালোচনা, শেখ হাসিনা সরকারের সমালোচনা হয়েছে। শেখ হাসিনা এর আগে বিএনপি সরকার কি করেছে সেই সমালোচনা করত। আর কি আছে, আর হচ্ছে থ্রেটস কি কি আছে সরকারের সামনে, সেগুলো শেখ হাসিনা বলতেন তার সরকারকে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টাও সেরকম ষড়যন্ত্রের কথা বলছেন। মোটা দাগে এই কম্পোনেন্টগুলো দিয়েই আসলে এই স্পিচটা। সরকার অর্থনীতির ক্ষেত্রে কী কী সাফল্য আছে, বিরাট তালিকা, মূল্যস্ফীতির কী অবস্থা, ব্যাংকিং সেক্টরে কী করা গেছে, এই রমজানে কী পরিস্থিতি হয়েছে, কতটা কমফোর্টেবল মানুষ ছিল, এক্সপোর্ট কতটা বেড়েছে, রেমিটেন্স কীভাবে বেড়েছে, এবং খুবই আন্তরিকভাবে তিনি এই সব কিছুর জন্য জনগণকেও ধন্যবাদ দিয়েছেন। এটা বুঝতে হবে, এটা ডক্টর ইউনূস উনি ওন করেন, এটা বাস্তবেই ফিল করেন। প্রচুর প্রচুর সরকারের সাফল্যের তালিকা এর মধ্যে এসে হাজির হয়েছে। নারীদের জন্য কি করা হচ্ছে, বিনিয়োগকারীদের জন্য কি করা হচ্ছে, কি ইনভেস্টমেন্ট সামিট হতে যাচ্ছে, সেখানে কারা কারা আসতে পারেন, কত বিনিয়োগ পাওয়া যেতে পারে। এবং শেখ হাসিনা যেটা করেন সামওয়াট আমার কাছে মনে হয়েছে, আমি ভুল হলে আমি দুঃখিত, সেটা হলো শেখ হাসিনা নিজকে এক ধরনের কাল্ট ফিগার হিসাবে প্রকাশ করার চেষ্টা করেন সবসময়। এই ভাষণে প্রধান উপদেষ্টার মধ্যে একই ধরনের চেষ্টা, যদিও তিনি আমি বলেননি, আমাদের প্রতি, মানে তিনি কোথাও গেছেন সেখানে কী ধরনের আগ্রহ বিদেশিরা তার প্রতি দেখিয়েছে সেটাকে উনি বেশ গর্ব নিয়ে বলছেন। এটা আসলে সত্যি কথা যদি বলি, এটা বাংলাদেশের প্রতি সম্মান নয়, এটা আমরা জানি। এটা আসলে ফ্র্যাঙ্কলি এটা আমাদের প্রধান উপদেষ্টার প্রতি রেসপেক্ট, এবং এটা আমাদের সৌভাগ্য যে তার মতো মানুষ আমাদের এই সময় দায়িত্বে এসছেন। কিন্তু তার মুখে এই কথাগুলো বারবার শোনা, উনি বেশ কয়েকবার বলেছেন, উনি দাভোসে গিয়ে কতগুলো সেশনে তাকে যেতে হয়েছে। এগুলোর মাধ্যমে তিনি ইন্টারন্যাশনালি কতটা গুরুত্ব পান, তিনি কতটা গুরুত্বপূর্ণ মানুষ, সেটা তার মুখ দিয়ে এসছে। এই কথাগুলো তার মুখ দিয়ে না আসলেই ভালো হতো, কিন্তু এসছে। এভাবে নানান কিছু আমাদের দুর্নীতি নিয়ে আলাপ করেছেন, সেই দুর্নীতি সমাধানে কী কী করছেন, কীভাবে ডিজিটালাইজ করা হচ্ছে সব কিছু, কীভাবে সব কিছু অনলাইন করা হচ্ছে, এই আলাপগুলো করেছেন। এগুলো চলেছে। এবং ওই যেটা বললাম, তালিকা লম্বা করার অদ্ভুত চেষ্টা ছিল। যেমন একটা উদাহরণ দেই, হাজিদের জন্য একটা অ্যাপ করা হচ্ছে। আমি কাছ থেকে খুব তুচ্ছ কাজ সেটা বলছি না, কিন্তু প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিবেন, তিনি যখন পিক করবেন কোন কোন কাজগুলো তারা করেছেন, তার মধ্যে এটা আসতে পারে যে অ্যাপটা রিয়েল টাইম, ওটা বাংলায় হতে পারে, ওটা নানান ইনস্ট্রাকশন দেবে, কোন জায়গায় কি করতে হবে না হবে বলবে, দোয়া পাওয়া যাবে সেখানে, হেলথের কোনো সমস্যা হলে পরামর্শ পাওয়া যাবে, আরও কোনো সমস্যা হলে মানে কল সেন্টারে ফোন করা যাবে, এসব এগুলো কি প্রধান উপদেষ্টার স্পিচে থাকার মতো বিষয়? একেবারেই মনে করি না। তার মানে এটা ঢোকানো হয়েছে তালিকাকে লম্বা করার। প্রধান উপদেষ্টা এটাকে নিয়ে বেশ খানিকটা সময় কথা বলছে, অত্যন্ত অগুরুত্বপূর্ণ তার স্ট্যান্ডার্ডে, আবারও বলছি। তার মানে সাফল্যের একটা বড় তালিকা তৈরির চেষ্টা ছিল, ব্যর্থতার জন্য কী কী ষড়যন্ত্র আছে, সমস্যার জন্য সেটা ছিল, কিন্তু অনিবার্য যে সংকটগুলো নিয়ে, ব্যর্থতাগুলো নিয়ে জনমনে প্রশ্ন আছে, সেগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলেননি। ওগুলো নিয়ে কিছুটা ব্যর্থতা স্বীকার করলেই বরং ভালো ছিল। বিশেষ করে জননিরাপত্তা,
একটা পত্রিকার নিউজে দেখেছি 300 ফিট যে জায়গাটা আছে সেখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং এখন রাতের এক ধরনের নাইট লাইফ, আমরা এভাবে বলবো, নাইট লাইফের ট্রেন্ড তৈরি হয়েছিল। মানুষ যেত, খেত, রাতে ফিরে আসতো। সেই রেস্টুরেন্টগুলো এখন ফাঁকা পড়ে আছে, কারণ সিকিউরিটি ব্যাপারে মানুষের আশঙ্কা আছে। একটা কথা মনে রাখতে হবে, সিকিউরিটি কতটা খারাপ হয়েছে এটা স্ট্যাটিস্টিক্স না, এটা পারসেপশন। মানুষ যদি মনে করে অবস্থা ভালো না, তা ভালো না। যে কেউ এই খোঁজ নিতে পারেন, পত্রিকাতেই এই নিউজ এসছে যে 300 ফিটের রেস্টুরেন্টগুলোর ব্যবসা লাটে উঠেছে শুধুমাত্র মানুষের নিরাপত্তাহীনতার পারসেপশনের কারণে। তো সেই জায়গাগুলোতে মানুষকে আশ্বস্ত করার আগে নিজেদের কোথায় কোথায় ব্যর্থতা আছে, কিছু ব্যর্থতা অন্তত স্বীকার করা। আমি ব্যর্থতার স্বীকারোক্তি দেখলাম না, সত্যিই দেখলাম না। এবং বহু ক্ষেত্রে অপরাধ হয়ে যাওয়ার পরও যে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সেগুলোর স্বীকৃতি, এটা তাকে শেখ হাসিনার কাছ থেকে আলাদা করতে পারত। কিন্তু দেখলাম সেটা তিনি করলেন না। একসময় উনি করতেন, ইদানিং করছেন না। বিবিসি বাংলার সাথে ইন্টারভিউটার থেকে আমি এই ট্রেন্ডটা খেয়াল করছি। শতভাগ সফল একটা সরকার অ্যাপারেন্টলি মনে হবে তার স্পিচ, এই স্পিচটা দেখলে। তাহলে প্রশ্ন হচ্ছে তিনি শেখ হাসিনার মতো একটা ভাষণ কেন দিলেন? আমি আবারও ক্লিয়ার করি, বারবার বলছি, আমাকে কেউ ভুল বুঝতে পারেন। শেখ হাসিনার মতো কন্টেন্টের কারণে বলছে শেখ হাসিনার মতো ভাষণ, তার মতো ভাষা, শব্দচয়ন, এটা অসম্ভব ডক্টর ইউনূসকে দিয়ে। এত বাজে নোংরা কথা বলা, এটা আমরা জানি, কিন্তু কন্টেন্ট ওয়াইজের কথা বলছি। তাহলে কেন এই ধরনের একটা ভাষণ দিতে গেলেন প্রধান উপদেষ্টা? যখন উনি ভাষণ দিবেন বলে সিদ্ধান্ত জানিয়েছিলেন, নিউজটা আমরা দেখলাম, আমি হঠাৎ করে ভাবলাম কি কোনো বিশেষ দিন? সাধারণত এই ধরনের সরকার তাদের 6 মাস পূর্তি, 1 বছর পূর্তি, এই ধরনের বা কখনো খুব গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিতে যাবেন, সেই কারণে আসছেন। কোনো অস্থিরতা হচ্ছে বা সরকার কোনো একটা খুবই ডিসাইসিভ, খুবই সিগনিফিক্যান্ট ডিসিশন নিয়েছেন, এমন কিছু জানাতে চান যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আগ্রহ করে বসেছিলাম। একটা কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নতুন কোনো কথা, সংস্কার, ঐক্যমত্য কমিশন, তারা একসাথে হচ্ছে, তারা এখন বসে ঠিক করে একটা চার্টার হবে, নির্বাচন হবে। এবং নির্বাচনের ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন, আমি আগেও অনেকবার বলেছি, তো উনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে, মানে ডিসেম্বরে হতে পারে, আগামী জুনের আগ পর্যন্ত যে কোনো সময় নির্বাচন হবে। সেই পুরনো কথা, সেই সব পুরনো কথাই আবার নতুন করে সামনে আসলো। একটা কোনো নতুন কথা নেই, জাস্ট সরকার কি কি ক্ষেত্রে কত ভালো করছে, প্রধান উপদেষ্টা কতটা গুরুত্বপূর্ণ, কোথায় কোথায় থ্রেট আছে, গুজবের কথা এনেছেন, আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। সাম্প্রতিক সময় গুজব একটা বড় প্রবলেম তৈরি করেছে, উইচ ইজ রাইট, সেগুলো তিনি বলার চেষ্টা করেছেন। সো নাথিং নিউ ওয়াজ দেয়ার। তাহলে কেন তিনি ভাষণ দিতে আসলেন? 26শে মার্চকে মাথায় রেখে বা ঈদকে মাথায় রেখে শুভেচ্ছা জানাতে চান না? 35 মিনিট এগুলো নিয়ে এত এত কাজের ফিরিস্তি দেওয়ার কোনো কারণ নেই। আমরা জানি যে আমরা সরকারকে সমালোচনা করছি অনেকেই, যে সরকার ঠিকমতো কাজ করতে পারছে না, সরকার যতটা এফেক্টিভ হওয়ার কথা, এফিশিয়েন্ট হওয়ার কথা, সেগুলো করছে না। যে যে গ্রাউন্ডগুলোতে বলছে সেই গ্রাউন্ডগুলো আসলে এখনো একই রয়ে গেল। সরকারের একদম কোনো সাফল্য নেই কেউ বলছে না, সাফল্য আছে, নিশ্চিতভাবেই আছে। আরও কী কী করা যেতে পারতো, কতটুকু হতে পারতো, কতটুকু হওয়া উচিত ছিল নিজের পক্ষে, সেই আলাপগুলো আমরা করি। তো সরকার সাফল্য দেখাতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন সাফল্য দেখাতে চাইবে, কি প্রয়োজন, কেন তাকে এতটা মরিয়া হয়ে উঠতে হবে? দু কারণে মানুষ সাফল্য দেখানোর চেষ্টা করে, প্রচুর ন্যারেটিভ, উন্নয়নের নানান ভালো কাজের ন্যারেটিভ তৈরি করতে চায়। একটা হলো যে সরকারটা ইনফ্যাক্ট একটা কারণেই চায়, ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায়। এখন যে সরকারটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায়, ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে, সে যেটা করে সেটা জানিয়ে নির্বাচনের জন্য মানুষকে মোটিভেট করার চেষ্টা করে যে আমাকে ভোট দাও, আমি তোমার জন্য এটা এটা করেছি। আর আরেক টাইপের সরকার, শেখ হাসিনার মতো মানুষ, প্রচুর উন্নয়নের বয়ান মুহূর্তে মুহূর্তে আমাদের সামনে আনতেন তিনি, তার হয়ে অন্য লোকজন। সেটাও একই কারণে, যে উল্টো কারণ, সেটা হচ্ছে আমাকে থাকতে দাও, ভোট টোটের দরকার নেই, কারণ আমি তোমাকে উন্নয়ন দিচ্ছি, দেশটাকে আমি স্বর্গ বানিয়ে ফেলছি, সিঙ্গাপুর বানিয়ে ফেলছি, প্যারিস, সুইজারল্যান্ড বানিয়ে ফেলছি। সব ভোট টোটের দরকার নেই, ভোট ছাড়াই আমি আছি, আমি থাকলে এটা করছি, এবং আমি যদি না থাকি অন্য কেউ এসে এটা করবে না। এত বেশি উন্নয়ন, এত বেশি কাজের ফিরিস্তি দেওয়ার প্রধান কারণ এই দুটো। এই সরকার তো নির্বাচন করছে না, ফর শিওর। তাহলে আরেকটা প্রশ্ন যেটা আসে, এই সরকার কি তার ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে চাইছে নির্বাচন না দিয়ে? এই প্রশ্নটা আমি করলাম, খুব সফটলি করে রাখলাম, কারণ মনের মধ্যে প্রশ্নটা এসছে, প্রশ্নটা তুলে রাখা দরকার আছে। না হলে কেন একটা সরকার অনেক ভালো কিছু করছে এই ন্যারেটিভ মানুষের সামনে আনতে হবে? এই বছরের মধ্যে খুব ভালোভাবে নির্বাচন হয়ে যাওয়া সম্ভব, এবং সো-কল্ড বড় প্যাকেজের সংস্কার হলেও এই বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, খুব ভালোভাবে সম্ভব। এটা নিয়ে তো খুব স্পষ্ট রোড ম্যাপ চলে আসতে পারতো, আসেনি তো। আর বড় প্যাকেজ বাদ দেই, বিএনপি খুব ক্লিয়ারলি বহুদিন থেকে, প্রথম দিন থেকে বলছে, আজও বলছে, যে তারা বড় প্যাকেজের সংস্কার চায় না, তারা সংক্ষিপ্ত সংস্কার চায়, শুধুমাত্র নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারগুলো চায়, তারপর নির্বাচন চায়। এতে বিএনপির সমালোচনা অনেকে করছেন। এনসিপি বিএনপির সংস্কার প্রস্তাবনা নিয়ে তার অবস্থানকে ক্রিটিসাইজ করছে, ফাইন, রাজনীতিতে এগুলো হবে, এগুলো হওয়াই উচিত।
কিন্তু ও তো বলেছে, তো যদি ন্যূনতম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন না কেন, তার রোড ম্যাপ কেন না? এই সরকারের কাজ হচ্ছে এখন নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া। সে কত উন্নতি করছে সেটা রীতিমতো প্রধান উপদেষ্টার মুখ দিয়ে বলানোর তো কোনো প্রয়োজন আমি দেখি না, একেবারেই দেখি না। কেন তাহলে এটা? দেশের নির্বাচন কবে হবে, কি হবে, নানান গুজব চারদিকে ছড়িয়ে। যে গুজবের কথা প্রধান উপদেষ্টা বললেন, উনি ওনার মুখে এই স্পিচেই বলেছেন ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের কথা, কিন্তু পরিস্থিতি যদি এমন ঘোলাটে করে ফেলা হয়, চেষ্টা তো হচ্ছেই, দেখছি আমরা যে সে নির্বাচনের দিকে যাওয়ার চাইতে তখন আবার নতুন বয়ান তৈরির সুযোগ হয় যে নির্বাচন তো হওয়ার কথাই ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এই প্রেক্ষাপটে কি সম্ভব? যোগ করবে জনাব নাহিদ ইসলামের একটা কথা, আপনাদের অনেকে নিশ্চয়ই মনে আছে, এনসিপির আহ্বায়ক। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা নির্বাচন 1 বছরের মধ্যে করতে পারবে সেই অবস্থা নেই বলে অলরেডি আওয়াজ আছে। সো আইনশৃঙ্খলা যদি এমন জায়গায় চলে যায়, দেখানো যায় অ্যাটলিস্ট, নির্বাচন হবে, এই প্রশ্নগুলো নানানভাবে আসছে। এবং আমরা একটা ডেলিবারেট চেষ্টা দেখছি দেশে একটা অ্যানার্কি তৈরি করার, দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করার, এবং অনেক ক্ষেত্রেই এমন সব জায়গায় এমন সব ঘটনা ঘটছে যেগুলোতে খুব স্পষ্টভাবে মনে হয় সরকারের একটা অংশ এই চেষ্টার সাথে, এই ডেলিবারেট প্ল্যানিংয়ের সাথে এবং এক্সিকিউশনের সাথে জড়িত। হ্যাঁ, আমি স্পষ্টভাবে বলেছি কোন কোন জায়গাগুলোতে হয়। আমি নিশ্চিত যে ভবিষ্যতে একই ধরনের আরও ঘটনা ঘটবে। সো ওই ধরনের পরিস্থিতির সাথে সরকার ভীষণ সফল, এই আলাপ সামনে আনা সফল সরকারের কি অনেক দিন ক্ষমতায় থাকতে হবে, বা কেউ কোনো জায়গাতে আওয়াজ উঠুক, কারণ এই আওয়াজও ওঠা শুরু করছে ডক্টর ইউনূসের সরকার 4-5 বছর থাকতে হবে, ইভেন্ট খোলা হচ্ছে, এগুলোকে উস্কে দেওয়ার জন্য। আমি আমার চিন্তাটা জানিয়ে রাখলাম, এই প্রশ্নগুলোর জবাব আমরা ধীরে ধীরে পেতে শুরু করব। আমি যদি ভুল প্রমাণিত হই, যে প্রশ্নগুলো করেছি এগুলোর উত্তর যদি না হয় উইল বি ফাইন, কিন্তু উত্তর যদি হ্যাঁ হয়, আমাদের কপালে খারাপই আছে। আসসালামু আলাইকুম, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 1971 সালের মহান 26শে মার্চ বাঙালি জাতির জীবনে একটা ভিন্ন ধারা, ভিন্ন সংস্কৃতি তৈরি করেছিল। আজকের দিনে যখন আমরা 71 নিয়ে কথা বলি, তখন 1971-এর যে মহিমান্বিত গৌরবোজ্জ্বল অধ্যায়, এটাকে যখন 24-এর সাথে তুলনা করা হয়, তখন বিষয়টা কিছু অংশ তো ধরেন সমীচীন আমার কাছে কোনোভাবেই মনে হয় না। 1971-এর সেই মহান স্বাধীনতা যুদ্ধ, পাক বর্বরদের বিরুদ্ধে বাঙালির সেই লড়াই, ইতিহাসের সংগ্রাম, লক্ষ লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রম, অনেক কিছুর বিনিময় এই স্বাধীনতা। কিন্তু হঠাৎ করে আমাদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের কথাবার্তায় মনে হয় এরাই সারা বাংলাদেশকে আলাদা একটা সংঘাতে নিয়ে যাচ্ছে। দেখেন, 24-এর ভ্যালু আছে, এটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার ফ্যাসিজমের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে। এই আন্দোলনটাকে ধাপে ধাপে বিভিন্ন ভাবে মোটিভেটেড করা হয়েছে। ফাইনালি এসে তারা তাদের মূল এজেন্ডা যেটা সরকার পতনে, সেটা বাস্তবায়ন করেছে, ফ্যাসিস্টের পতন হয়েছে। কিন্তু এই 71 আর 24-কে মিলাইয়া যে জায়গায় না পাবলিকের ঝোল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নিজেদের ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমার কাছে মনে হয় না যে এই দুইটা মিলা এক জিনিস। 24 আর 71 নাকি আলাদা কিছু না। এখন আমাদেরকে জ্ঞান নিতে হবে কাদের কাছ থেকে? যারা ক্ষমতায় বসার 4 দিনের মধ্যে কোটি কোটি টাকা কামাইছে, যাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য সহ কোটি কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে। 3 দিন আগে চপ্পল পায়ে হাঁটতো, এখন তারা কোটি কোটি টাকার মালিক। তারা আমাদেরকে নসিহত দিবে 24 আর 71 দুইটা নাকি এক জিনিস। ভাই শোনো, সবকিছু আবার তোমরা তোমাদের মন মতো বললে হবে না, এই দেশে আমরাও তো আছি, তাই না? আজকে নাহিদ ইসলাম বলছে 71-এ যা চেয়েছিলাম 24-এ তা অর্জন হয়েছে। তোমাদের টিমের অর্জন হয়েছে, কারণ তোমরা 3 দিন আগে রাস্তায় রাস্তায় ঘুরতা, আজকে তোমরা আলিশান বাড়ি গাড়ির পয়সার মালিক হয়েছো। আমজনতা কিন্তু কিচ্ছু হয় নাই। তোমাদেরটা হয়তো অর্জিত হয়েছে, কিন্তু আমজনতার কিছুই হয় নাই। বুঝতে হবে, যারা আহত এরা এখনো রাস্তায় ভিক্ষা করে। তো তুমি কোথায় পাইলা যে 71-এর লক্ষ্য নাকি 24-এ তুমি অর্জন করছো? যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ, তোমার উদ্দেশ্য খালি সৎ নাকি? কথাবার্তা তোমরা যা বলো, মানে তোমাদের কথাবার্তার মধ্যে আর একটা ফ্যাসিজম একটা ভাব চলে আসতেছে। আজকে তার বক্তব্য যে সামনের দিনে যেন আর রক্ত দিতে না হয়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চাই। তো এখানে তার বিভিন্ন বক্তব্য যে ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা চলছে। পায়তারা না, মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই এত রক্ত বিএনপি অন্যান্য দল দিয়েছে। তো সেই নির্বাচন হওয়াটাই তো জরুরি।
তোমাদের যে এজেন্ডা, তোমাদের যে চাহিদা, তোমাদের যে বক্তব্য, বাংলাদেশের জনগণ, সেই জনগণকে নির্বাচনে নিয়ে যাও। জনগণ তোমাদেরকে ভোট দেয় না কি দেয় দেখো। যখন ভোট দিবে তখন তোমরা এগুলো এস্টাবলিশ করবা। একটা নির্বাচন ছাড়া তুমি যখন বলো যে জনগণ, ছাত্র জনতা, ভাই এগুলা তো ছাত্ররা তোমার এখন রিপ্রেজেন্ট করে না। তোমরা একটা সিন্ডিকেট, তোমাদের সিন্ডিকেটের বিরুদ্ধে আরো 5টা সিন্ডিকেট আমরা দেখছি। 71-24 মিলাইতে গেলে এটা কোনোভাবেই এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। 71-71-এর জায়গায় ওইটা হচ্ছে সূর্য, আর যদি 24 হয় এটা হচ্ছে চাঁদ। কিন্তু যদি দুটোটারে তুমি সূর্য বানাই ফেলো, তোমাদের বক্তব্যে মানুষের কাছে হাস্যকর অবস্থান তৈরি হয়ে গেছে। এক এক সময় এক একজন এক এক কথা বলো, রাষ্ট্র নিয়ে খেলার চিন্তা করো। মানে কোথায় আর কি, কোথায় রাজরানী, কোথায় খেতাই মতনই, বিষয় আমার কাছে এরকমই হইল। 24-24-এর মতন করে এটার অবস্থান। 71-71-এর জায়গায় দুইটারে মিলাইয়া কি বুঝাইতে চাও? যে তুমি ওই 71-এ যেমন কি বলা হয় যে জাতীয় নেতারা তৈরি হয়েছিল, তোমরা এখন আইসা 24-এ তুমি ওই জায়গায় আসো, ওই জায়গাটা ধরে রাখতে পারছো? যেইখানে টাকা ওইখানে তোমাদের নাম আসতেছে ঘুরা ফিরা। এইসব কথাবার্তা বলার সময় হিসাব করে বলতে হবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে অসাধারণ একটা ভাষণ দিয়েছে, কিন্তু তারপরও আমি হতাশ। কেন হতাশ বলি। আগে তিনি বেশ কিছু সাফল্যের কথা বলেছেন। আমরা জানি সাফল্য কিছু না, যে অর্থনৈতিক ধস হবার কথা ছিল সেই ধসটা ঠেকিয়েছেন আমাদের এই সৎ উপদেষ্টারা। সবচেয়ে বড় অসাধারণ কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, তারপরে আমাদের সালাউদ্দিন আহমেদ এবং বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই তিনজন মিলে তারা টাকা পাচার করেনি, মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়নি, তারা কাজ করে গেছে। এর ফলে মানে ঠেকনা দেয়া গেছে এবং বাড়ছে। যেমন প্রবাসীরা সচেতন হয়েছে, বুঝছে বাংলাদেশ একটা ক্রাইসিসে, আচ্ছা ঠিক আছে আমরা বৈধ পথে টাকা পাঠাই, বিপুল পরিমাণ টাকা আসছে। এবং এই মার্চ মাসে, এই ঈদের আগে, এটা বোধহয় যে কোনো ঈদ, যে কোনো সবচেয়ে সেরা যে মাস, সেই মাসের রেকর্ডকে ছাড়াই দেওয়ার একটা উপক্রম হয়েছে। তারপরে এই রমজানের সময় যে ধরনের আমরা আশঙ্কা করছিলাম যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট হয়নি। আস্তে আস্তে সিন্ডিকেটগুলো ভাঙতে শুরু করেছে, কেননা সরকার প্রয়োজনীয় আমদানি মজুদ রাখছে। কেউ সিন্ডিকেট করবার সাথে সাথে ওই মজুদ চাল ডাল আটা সব ছেড়ে দেওয়া হবে, ঠেকনা দেওয়া গেছে। কিন্তু কথা হলো যে একটা জিনিস, এটাকে লাস্টিং করতে গেলে রাজনৈতিক সরকার কোনো বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী সরকার, অন্তর্বর্তী সরকার, এই নামগুলোর মধ্যে আছে যে আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই, এইরকম কোনো গভর্নমেন্টের সঙ্গে ব্যক্তি থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হতে চায় না। এবং প্রতিষ্ঠানগুলো, আমাদের যেহেতু প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় নাই, আমাদের একটা স্ট্রং সিভিল ব্যুরোক্রেসি নেই, আমাদের একটা স্ট্রং জুডিশিয়ারি নেই, সবগুলো, আমি যতগুলো সাংবিধানিক কাঠামোর প্রতিষ্ঠানগুলো বলবেন, যেগুলো এগুলি তছনছ, এগুলি ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, এগুলো চেয়ে থাকতো শেখ হাসিনা কখন কি বলবে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য। এই অবস্থা এটা যেহেতু নড়বড়ে, সুতরাং এই নড়বড়ে অবস্থার যারা প্রতিনিধিত্ব করে বা তাদের র্যাঙ্ক এন্ড ফাইলগুলি, কখনো তারা অস্থায়ী সরকারের কোনো নির্দেশনা শুনবে না। তারা চাইবে যে ভাই, মানে আসল মালিক, ধরেন একটা বাড়ির একটা কেয়ারটেকার আছে, সে বেশ মোটা বেতনের কেয়ারটেকার বা জিএম, তারপরও জিএম, ওই বাড়ির চাকর বাকররা কিন্তু তার মাথায় রাখে যে এ আজ আছে কাল নেই। মূল মালিক যখন আসবে ফায়ার করবে। মূল মালিক হচ্ছে ওই বাড়ি যে কিনেছে। তো সে যখন আসে তখন তার কথাই শোনে, তখন জিএম এর কথা শোনে না। জিএম ঠিক আছে, ভালো জিএম আছে, সে পরিচালনা করতেছে, কিন্তু প্রত্যেকেই জানে যে ওই বাড়ির কর্মচারীরা যে রাজার কথা আমি শুনবো, রাজাই হচ্ছে আসল, কেয়ারটেকার আসল না, জিএম আসল না। তো রাজনৈতিক সরকার হচ্ছে সেরকমই, সে হচ্ছে জনগণের রাজা, জনগণের নির্বাচিত প্রতিনিধি, তার কথা শুনবে সব প্রশাসনগুলো। আর প্রশাসনগুলি যদি দাঁড়ায় যেত তাহলে আমাদের গভর্নমেন্ট আসলো গেল কিছু আসে যেত না। দেখুন, একটা বছরে ব্রিটেনে 4টা গভর্নমেন্ট, 4টা প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। তাদের সেবা যত সংস্থা আছে, রাজস্ব যত সংস্থা আছে, পুলিশ প্রশাসন সব যাদের মতন করে ফাংশন করে গেছে, কেন ওদের একটা শক্তিশালী কাঠামো আছে, আমাদের নেই। এইসব বিবেচনায় আমি মনে করি উনি যে আজকে বললেন যে ইতিহাসের একটা সেরা ভালো নির্বাচন হবে, কিন্তু সেটা আশঙ্কা আছে। পুলিশের যে অবস্থা, সেনাবাহিনী সরে যাক, নির্বাচন দেন, দেখেন
কেন্দ্র দখল বুথ দখল কেমনি মহড়া হবে? পারবে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেন, সেনাবাহিনী একটা চেন শৃঙ্খল সে সামাল দিতে পারবে, কিন্তু আমাদের সেনাবাহিনী সেই সংখ্যাটা নেই। ফলে তাকে আপনি ভালো নির্বাচন করতে গেলে আপনি 50টা করে আপনার আসন দিতে হবে। এটা মানে 1 মাস ধরে চলবে, প্রতি সপ্তাহে 50টা করে দিয়ে 1 মাস ধরে নিয়ে ভালো মতন পারবে। কিন্তু এখন যে পুলিশের অবস্থা, ভালো নির্বাচন হবে না, আপনি চাইলেও পারবেন না। আপনি যত নিরপেক্ষ থাকেন না কেন আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেই কারণেই নানা রকম এই যে অস্বস্তি, নানা রকম এই যে একটা মব তৈরি করা হলো, সোশ্যাল মিডিয়াতে মব তৈরি করা হলো, রাস্তাঘাটে মব তৈরি করা হলো, ওরে ধর, ওরে মার, ওরে বের কর, ও হচ্ছে এই, ও হচ্ছে তাই, এই তাই রে নাই রে মব, এগুলো সব বন্ধ হয়ে যাবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন হাল ধরবে। সুতরাং নির্বাচন, খুব দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আর এই সংস্কারে ঐক্যমত্য জীবনও হবে না। 10, 11টা 12টা কমিশন আছে, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নানা রকমের মতামত দেওয়া শুরু করছে। এগুলিকে আপনি একত্রিত করবেন কি করে? এগুলি বাদ দিতে হবে। আপনার নিরপেক্ষ নির্বাচন, ভালো নির্বাচন হবার জন্য কয়েকটা কি আছে, পদ্ধতি আছে, ওইগুলির ব্যাপারে আপনি মানে রাজনৈতিক দলগুলোকে ডাকেন, ডেকে বলেন যে তোমরা একমত কিনা বা কি করতে চাও, সেটার ব্যাপারে একটা ঐক্যমত্য করেন, ভালো নির্বাচন দেন। আর মৌলিক কিছু পরিবর্তনের অঙ্গীকার, যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি যাতে ক্ষমতা কুক্ষিগত না করতে পারে, এক ব্যক্তি যাতে বারবার নির্বাচিত না হতে পারে, মৌলিক কিছু বিষয়ে একটা ঐক্যমত্যের ঘোষণা দিয়ে ছেড়ে দেন। দেখেন নির্বাচিত সরকার আসার পরে যদি তাইরে নাইরে করে ঘোষণা যদি বাস্তবায়ন না করে, শেখ হাসিনার মতন দিল্লিতে যে বসে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। মানুষ এখন অনেক সচেতন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের তার যে মর্যাদা, তার যে ইন্টারন্যাশনাল ফোকাস, সেটাকে ধরে রাখতে গেলে আর বেশি প্রলম্বিত করা যাবে না। 111 সরকার কিন্তু শুরুতে খুব জনপ্রিয় ছিল, প্রথম 6 মাস, খেয়াল করেন, শেষের দিকে নেমে গেছে, অস্থায়ী, ভরসা নেই। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে লোভ লালসা ঢুকে গেছে, কোনো কন্ট্রোল নেই। ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এরকম নানান চক্রে ক্ষমতার অনেকগুলো কেন্দ্র, ফলে এটা টেকে নেই। একটা কেন্দ্র থাকতে হবে এবং শক্তিশালী কেন্দ্র থাকবে, চেন অফ কমান্ড পরিচালিত হবে। সুতরাং আমি কিছুটা কিন্তু হতাশ। আমি চাইছিলাম যে, প্রত্যাশা করছিলাম যে একটা নির্বাচন সুনির্দিষ্ট তারিখ হবে, তিনি বলবেন যে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন করতে চাই, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করুন, আর সংস্কার বিষয়ক সমস্ত কার্যক্রম 1 মাস থেকে 2 মাসের মধ্যে শেষ করতে হবে। এনিহাও সংস্কারের একটা রোডম্যাপ আর নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, দুইটা ঘোষণা করে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উনি একটা সুন্দর একটা মানে অভিনন্দন পাওয়ার মতন একটা ভাষণ দিয়ে তিনি মানে একটা দায়িত্ব সম্পন্ন করতে পারতেন। আজকে দেখেন কোনো প্রতিক্রিয়া নেই রাজনৈতিক দলগুলো ওনার এই ভাষণের উপর। এটা কিন্তু প্রত্যাশিত না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।